বাংলাদেশের ক্রীড়াঙ্গন পতিত সরকারের সাথে যেখানে বিদায় নিয়েছে দুর্নীতি আর অপশাসন, তবে 5 অগাস্টের পর দেশের ভেঙে পড়া স্পোর্টস সেক্টরকে চাঙ্গা করতে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা, পরিচালকদের বড় একটা অংশের না থাকা, সাথে বোর্ড প্রেসিডেন্ট ইস্যুতে জল্পনা। অবশেষে কিভাবে সব সমাধান করলেন তা একাত্তরকে জানিয়েছেন আসিফ মাহমুদ। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব জানাচ্ছেন পার্থ মনিক। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ, কিন্তু গত 16 বছরে এই আইনসভা গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতীক হতে ব্যর্থ। এই সিঁড়ি ধরেই জাতীয় সংসদে উঠেছেন নাজমুল হাসান পাপন, সালাম মুর্শিদিরা, কিন্তু বাংলাদেশের ক্রিকেট, ফুটবল কোনোটাই বিশ্বমঞ্চে উঠে দাঁড়াতে পারেনি। রাজপথের সংগ্রাম, সহস্র শহীদের আত্মত্যাগের পর দেশের হাল ধরা নতুন প্রজন্ম দেখাচ্ছে লাল সবুজের প্রকৃত স্বপ্ন। সেই স্বপ্নে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবস্থানটা কোথায়? সব প্রশ্নের উত্তর একাত্তরকে জানাবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি যখন দেখছিলাম যারা আছেন দায়িত্ব নেওয়ার মতো, আপনারা জানেন অনেক সাবেক ক্রীড়াবিদ যারা এই জায়গায় দায়িত্ব নেওয়ার মতো ছিলেন, অনেকেই দেশের বাইরে সেটেলড হয়ে গেছেন। তো আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম কেউ অস্ট্রেলিয়ায় আছেন, কেউ আমেরিকায় আছেন। বর্তমান ক্রিকেটের সাথে তাদের একটা গ্যাপ হয়ে গিয়েছে, প্রায় 20 বছরের মতো একটা গ্যাপ হয়ে গেছে। তো নতুন করে সে যে ইনস্টিটিউশনাল যে মেমোরির ব্যাপারটা আছে, তারপর আমার মনে হয়েছে যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটির দিক থেকে ফারুক আহমেদ, এবং তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও আগে ছিলেন, সিলেকশন বোর্ডে ছিলেন, জাতীয় দলের অধিনায়ক ছিলেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ারকে সভাপতি হিসেবে পায়নি। মানে এটা আমি জানার পর একটু অবাকই হয়েছে যে সবসময় এই পোস্ট একটা পলিটিক্যাল পোস্ট হিসেবে ছিল। আমি মূলত প্রথমেই বিসিবির কনস্টিটিউশনটা পড়ার চেষ্টা করেছি, কারণ বারবার কথা ছিল যে আমরা কোনো উদ্যোগ নিলে ব্যান খাওয়ার একটা ব্যাপার আছে। তো আবার এটাকে অনেকে একটা ভয় হিসেবে ব্যবহার করার চেষ্টা করে নিজেদেরকে সেভ করার জন্য। তো কনস্টিটিউশনটা আমি পড়ার চেষ্টা করেছি, এবং সেই অনুযায়ী আরও যারা ক্রীড়া সংশ্লিষ্ট ছিল বিভিন্ন সময় বিসিবিতে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের সাথেও কথা বলছিলাম, এবং সাবেক খেলোয়াড়দের সাথেও কথা বলছিলাম যে কীভাবে বিসিবিটা পুনর্গঠন করা যায়। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি। আমরা অনেকগুলো, যেমন কনস্টিটিউশন রিফর্মের একটা কমিটি বিসিবি করেছে, যেটা আমাদের একটা বিসিবির কাছে চাওয়া ছিল। আর ক্রীড়ার সার্বিক উন্নয়ন তো ফারুক ভাই আছেন, ফাহিম ভাই আছেন, ওনারা এটাতে এক্সপার্ট, আমি এক্সপার্ট না। আমি দায়িত্বটা এক্সপার্টদের হাতে তুলে দিয়েছি, বাকিটা ওনারা কতটুকু সফল হতে পারেন। বিসিবিকে বলা হয়েছে ওনারা এক্সটার্নাল অডিট করছেন, এবং যেখানে সেখানে দুর্নীতি হয়েছে আমাদের দিকে একটা নির্দেশনা হচ্ছে সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়া। যেখানে যেখানে অর্থ লোপাট হয়েছে সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিসিবিকে আমরা আমাদের দিক থেকে পরামর্শ দিয়েছি। পার্থ মনিক, একাত্তর। অধরা ট্রফি পেতে এবার বেশ শক্ত দল গড়েছে বাংলা টাইগার্স। আবুধাবি টি10 লিগে টাইগার্স জার্সিতে একসাথে খেলবেন সাকিব আল হাসান ও রাশিদ খান। তবে ব্যাটিং অর্ডার নিয়ে মধুর সমস্যা টিম ম্যানেজমেন্ট। দলটার শতাধিকারী জাফির ইয়াসিন বলছেন নামি দামি উইলোবাজ থাকায় ব্যাটিং অর্ডার ঠিক করাটাই কঠিন হয়ে যাবে। সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব রাশিদ এক দলে, প্রতিপক্ষ কিভাবে রান উঠাবে ওদের বলে। বাংলাদেশ আফগানিস্তান দুই দেশে ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা বাংলা টাইগার্সের জার্সিতে। আবুধাবি টি10-এর অন্য দলগুলোর ব্যাটারদের ঘাম ছুটে যাওয়ার কথা। দুর্দান্ত দুই স্পিনার সাকিব আল হাসান, রাশিদ খান আপনাদের টিমে, আর দুজনকে একসাথে পাওয়াটাও তো সৌভাগ্যের ব্যাপার, এবং দুজনে 4 ওভার ভাইটাল রোল প্লে করতে পারে। I think we are the only team যেখানে হচ্ছে basically we have got a proper leg spinner, a very good left arm spinner, and at the same time we have got 2 off spinner. One is Liam Livingstone, the other one is Liam, he can bowl leg spin also. He can bowl leg spin as well. So আমাদের যে সেট অফ স্পিনার্স আছে, I think in the whole tournament কোনো টিমের এত ভালো লাইন আপ নাই। Even if they, I don't think they have so many options. এটার মানে মাথার খেলাটা কে খেলেছে ড্রাফটে বা প্লেয়ার কালেকশনে? Initially প্রথমে যখন obviously we had our options for direct signings, so we were making the team from last 6 months. So ওইখান থেকে কোন প্লেয়ার অ্যাভেলেবেল, কখন কে অ্যাভেলেবেল,
তো ওইখান থেকে আমরা প্ল্যান করছিলাম ইনিশিয়ালি যে ইফ ইউ হ্যাভ লাইক দিস 3 সেট অফ স্পিনার্স ইটস নট নেসেসারি যে লেটস সে লেফট আর্ম স্পিনার প্রত্যেকদিন 2 ওভার করবে বা অফ স্পিনার প্রত্যেকদিন 2 ওভার করবে। এখন যদি এই মুহূর্তে লেফট আর্ম লাগে আমরা লেফট আর্ম ইউজ করবো, আমাদের যদি অফ স্পিন লাগে আমরা অফ স্পিন ইউজ করবো, আমাদের যদি লেটস সে লেগ স্পিন লাগে লেগ স্পিন ইউজ করবো। সো দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি ইনিশিয়ালি। আবুধাবি টি10 এখনো তার আপনারা ফাইনাল খেলতে পারেনি, এবার যে টিমটা মনে হচ্ছে যে স্বপ্ন দেখা যায়। হ্যাঁ, obviously I think we have set of players যারা হচ্ছে they have got the championship mentality. Let's say Liam Livingstone, Rashid Khan, Shakib Al Hasan, Dinesh Karthik and then Iftekhar Ahmed, Zazai. So these are the kind of players যারা হচ্ছে এই ফরম্যাটটা অনেক দিন ধরে খেলে আসতেছে and they know how to win the games. And আমি বিশেষ করে আমাদের টিমে এবার 11 জনই হচ্ছে ম্যাচ উইনার। At any moment of time anybody can change the game. Obviously the other teams are very good as well. If you look, কখনো কখনো মনে হবে না যে ব্যাটিং অর্ডার আগে পাঠাবেন কাকে পরে পাঠাবেন? it becomes very tough for us to go and say to the player that bhai you gotta go in 1 down 2 down 3 down 4 down. So and obviously I think in T10 one of the most interesting thing is যে প্রথম 4 জনই ব্যাটিং পায় আসলে, এরপরে তেমন they don't get chances. সেই 4 জনের মধ্যে আপনি কাকে কাকে ব্যবহার করতে চান? হ্যাঁ, আমি at the moment obviously we are thinking of using Zazai, Shahzad, Livingstone, Shanaka, Iftekhar. ঠিক আছে, and then after these 5 I think we will have Shakib Al Hasan and Rashid Khan for the finishing. So both of them can probably finish the game যদি তাদের পর্যন্ত যাই, but I think these are the top 5 যারা হচ্ছে I would prefer. হ্যাঁ, শাকিব ভাইকে মাঝে মাঝে আমরা in terms of matchups let's say we have got হ্যাঁ লেফট রাইট কম্বিনেশন একটা জিনিস, যদি অপোজিট টিমে লেফট আর্ম স্পিনার অনেক থাকে বা স্পিনার অনেক থাকে we can probably send শাকিব ভাই 1 down as well. 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের নয়া এডিশন। সাইফুল রূপক, 71। মালদ্বীপের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের ক্যাম্পে সঙ্গে ছিলেন পাক্কা 12 দিন, কিন্তু সাফ সেরা গোলকিপার জিকোর সঙ্গে কথাই বলেন না হেড কোচ হাভিয়ার কাবরেরা। শতভাগ ফিট থাকার পরও জাতীয় দলে খেলায় না, খেলোয়াড়ের সঙ্গে কোচের ঘোরতর দ্বন্দ্ব। তবে কি অদৃশ্য সিন্ডিকেটের কবলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল? বাফুফে কি সেই খবর রাখে? মেহেদী নাইমের সাথে অব্যক্ত কষ্টের কথা ভাগাভাগি করেছেন আনিসুর রহমান জিকো। আপনি 23 জন স্কোয়াডে ছিলেন, কোচ এই সময় আপনার সঙ্গে কয়বার ডেকে কথা বলেছেন নিজ থেকে? একবারও কথা বলে নেই। ধরেন আমি যখন সাফের ব্যাচগুলো গেছি তখন এর আগে আমার সাথে অনেক কথা হইতো, অনেক কথা বলতো, কিন্তু এখন আর কথা বলে না। আমার মনে হয় কেন জানি ইগনোর করে আমাকে। সাবজয়ী মেয়েদের সঙ্গে হেড কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব মিডিয়ায় আসে, কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের সঙ্গে হেড কোচ হাভিয়ার কাবরেরা একটা গোটা সিরিজেই কথা বলে না। বাফুফে কি সেই খবর রাখে? কোচ অন্যান্যবার কথা বলে, এবার তো দেখি আমার সাথে কোনো কথাই হয় নাই ক্যাবরেরার সাথে, বা ও আমাকে আলাদাভাবে কোনো কিছুই বলে নেই। আনিসুর রহমান জিকো 2020 সালের 13 নভেম্বর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বাঁচিয়েছেন বহু ম্যাচ, কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনায় সব তোলপাড়, যেটা সবার জানা। এরপর এক সময়ের অটো চয়েস জিকোকে হেড কোচ হাভিয়ার কাবরেরা 3 নম্বর গোলকিপার মনে করে প্রকাশ্যে গণমাধ্যমে বলেছেন। শেষ ভুটান সিরিজে তো দলেই রাখেননি। আপনি কি ফিজিক্যালি সম্পূর্ণ ফিট আছেন? আমি যদি ফিট না হই তাহলে আমাকে ন্যাশনাল টিমে টাকার দরকার কি? তাহলে আমার ক্লাবও রাখতো না। আমার জায়গায় আমি 100% ফিট। আমরা জানি যে একটা অঘটন ঘটেছে, সেটার জন্য আপনারা ক্ষমাও চেয়েছেন এবং সেখান থেকে অনেকে দারুণভাবে কামব্যাক করেছে এবং তার সাথে কথাও হচ্ছে। সবার সাথেই সম্পর্ক ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সঙ্গে কেন হচ্ছে না? এটাই তো বুঝতেছি না। আমি অন্যরা সুযোগ পাইছে, খেলতেছে, আমি এখনো সুযোগ পাই নাই। সম্প্রতি ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে একাধিক ম্যাচ খেলে আসেন জিকো। কিংসের কোচ নুরুজ্জামান নয়নের কাছে জানতে চাই জিকোর পারফরম্যান্স সেখানে কতটা আপ টু দ্য মার্ক ছিল। আপনি কি মনে করেন যে সে আসলে যোগ্য না? কারণ সম্প্রতি সে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে এসেছে, সেখানে তার পারফরমেন্স কেমন ছিল? না, ডেফিনেটলি একটা কোচ যখন একটা প্লেয়ারকে পিক করে তো তার পারফরমেন্স দেখেই পিক করে, এবং আপনি জানেন যে এএফসি চ্যালেঞ্জ লিগে জিকো একটু অন্যরকম, অনেক দিন পরে একটা ভালো কিছু ম্যাচ খেলেছে। সো ডেফিনেটলি তার যোগ্যতা দিয়ে সে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে। এই এক বছরে জিকো নিজেকে ভেঙে চুরে গড়ার চেষ্টা করেছেন। মিতুল মার্মা কোচের দৃষ্টিতে বর্তমানে সেরা গোলকিপার হলেও জিকোর বিশ্বাস জাস্ট একটা ম্যাচ খেলতে পারলেই নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট। আমার এখন কনফিডেন্স লেভেলটা আমি মনে করি আগের মতোই আছে। যদি আমি ম্যাচে খেলতে পারি ন্যাশনাল টিমে, আমি আমার 100%টা দিয়ে আমি আগের জায়গায় ফিরে আসবো। প্রতিটা খেলোয়াড়ের জীবনেই উত্থান পতন আছে।
তবে অদৃশ্য দ্বন্দ্বের জন্য যদি ক্যারিয়ারের মূল্যবান সময় নষ্ট হয় তবে সেখানে হতাশা থেকে আসতে পারে অবসরের ঘোষণা। বিল্ড আপ ফুটবলটা শুরু করি। মেহেদী নাইম, ৭১। না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ফুটবলারকে মোহামেডান ক্লাব ও বাফুফেতে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে ক্রীড়াঙ্গনের মানুষ। অর্ণবাপী রিপোর্ট। সব সীমার দেয়াল ডিঙিয়ে অসীমের পথে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে না ফেরার দেশে চলে যাওয়া এই কীর্তিমানের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। জাকারিয়া পিন্টুকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার নিথর দেহ আনা হয়েছে মোহামেডান ক্লাবে। ছিলেন পরিবারের সদস্যরাও। ফুটবলটা আব্বার যেটা একটা সংসার ছিল, সব সময় দেখতাম আম্মার সাথে একই রকম। ফুটবল ছাড়া সে বুঝতো না। সে খুবই ভালো, অনেস্ট এবং ফ্যামিলির প্রতি তার খুবই একটা দরদ ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলকে নেতৃত্ব দেয়া জাকারিয়া পিন্টু এখন যেন কেবলই ছবি। ৬৯ ওনার সাথে আমি খেলছি ঢাকা মোহামেডানে, বাট উনি খুব ভালো মানুষ ছিলেন। এইরকম সুদৃঢ় এরকম বন্ধু মানুষ ভগবানের আশীর্বাদ ছাড়া পায় না। ইহলোকের মায়ার জগৎকে করেছেন তুচ্ছ, মৃত্যুতেই যেন খুঁজে নিয়েছেন অমরত্ব। বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ফুটবলারকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। টিকিটের প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধা ফান্ডে, সংগ্রাম পরিষদের ফান্ডে জমা দিয়েছেন। অনেক স্মৃতি তার সাথে, দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। তার গুণকীর্তন করতে সর্বদাই বাধ্য হবে এই দেশের ক্রীড়াঙ্গন। তিনি আপন ঝলকে নিজেকে করে গেছেন মহিয়ান। মনে প্রাণে ধারণ করতেন ফুটবলকে। একটা সময় নিজে খেলেছেন, পরে সংগঠক হয়ে গড়েছেন। উনি মোহামেডান ক্লাবে যে কত ভালোবাসে, ফ্যামিলির পরেই ওনার ক্লাব, এরকম একটা নজির আমরা দেখেছি। তার খেলায়, কাজে, কর্মে, আচরণ বিধিতে এরকম একটা স্পোর্টসম্যান এখন তো খুঁজেই পাওয়া যাবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে ফুটবল ফেডারেশন, মৃত্যুকে বরণ্য করে যাওয়া জাকারিয়া পিন্টু ফুটবল অরণ্যে ছুঁয়ে এই জনারণ্যে আপন আসনে অসীম থাকবেন চিরকাল। জাকারিয়া পিন্টুর চলে যাওয়া যেন স্বেচ্ছায় বরণ করে নেওয়া নতুনের আহ্বান। আমাদের ক্রীড়াঙ্গন একজন নির্ভরযোগ্য অভিভাবক হারালো। এই শূন্যতা পূরণ করা খুব কঠিন হয়ে যাবে। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। জাকারিয়া পিন্টুর মতো কিংবদন্তিদেরও সাজানো নান্দনিক পুষ্পকানন ছেড়ে এমন অনন্ত লোকে পাড়ি দিতে হয়। প্রাক্তন খেলোয়াড়বৃন্দ। অর্ণব বাপী, ৭১।